Oh my God, শাকিব খানের তুফান ইজ লাইক উনার জন্যই তুফান এবং উনাকে ঘিরেই তুফান এবং তুফান উনি আসলে সৃষ্টি করে দিয়েছে। আমি একটা কাজ করেছিল শাকিব খানের সাথে, সেই কাজটা আমার দেখা হয়েছিল। তো সেখানেও দেখলাম যে উনি যতক্ষণ স্ক্রিনে থাকে ডানে বামে আসলে চোখ যায় না কারো দিকে, মানে কেউ যদি স্ক্রিনে অন্য কেউ থাকে চোখ যায় না, মানে ওনার একটা অন্যরকম অরা আছে। আর এখন যে অবস্থা হয়ে গেছে, এখন আসলে নিজ উদ্যোগে কিছু না করলে, আপনাদের মতো পডকাস্ট না করলে আসলে মনে হচ্ছে উপস্থাপনাটা হয়ে উঠবে না। আর না, আলসেমিটা ঠিক না। আলসেমি এই সেন্সে যে না, আলসেমি ঠিক না, মানে আমি এমনিতে অলস আছি এটা ঠিক আছে, কিন্তু আমি সবসময় ভালো কাজ করতে চাই। তো ভালো কাজের সংখ্যা তো আপনার হাতে গোনা, এবং ভালো কাজের যে সংখ্যা হাতে গোনা তার মধ্যে সবকটি তো আর আমার কাছে আসে না। তো এই জন্য দেখা যায় যে আমার কাজের গ্যাপটা অনেক দীর্ঘ হয়ে যায়। আমার পিচ্চি যখন 1 বছর বয়স হয়ে গেছে, তখন থেকে অ্যাকচুয়ালি আমি মেন্টালি প্রিপেয়ার হচ্ছিলাম যে আমি আবার কাজে ফিরতে চাই। কারণ আমরা যখন মানে আমার উপস্থাপনার ক্যারিয়ার থেকে যদি আমি ধরি আমার ক্যারিয়ারকে, তাহলে অনেক দীর্ঘদিনের একটা ক্যারিয়ার। ক্যামেরার সামনে থাকাটা আসলে মানে আমার কাছে মনে হয় এটা আমাকে অনেক বেশি এনার্জি দেয়, এটা আমাকে বাঁচিয়ে রাখে। তো এটা যখন অনেক দিন মিসিং থাকে, জীবনের একটা ভাগ, একটা অংশ যখন আপনার থাকবে না, তখন কেমন যেন মানে একটা অতৃপ্তি, একটা কি বলবো, একটা ভ্যাকিউম থেকে যায় জীবনে। সবকিছু ঠিকঠাক থাকলেও এই ভ্যাকিউমটা থেকে যায়, ওইটা খুব মিস করছিলাম। সো আমি আমার পিছিয়ে 1 বছর হওয়া থেকে আমি আসলে ওয়েট করছিলাম, অপেক্ষা করছিলাম যে কাজ করব এবং ঠিকঠাক কাজ করে ফিরে আসবো। তো এর মধ্যে যে কাজের অফার আসেনি কি তা না, এসেছে, কিন্তু যেহেতু একটা গ্যাপ হয়ে গেছে, আমি আসলে যে কোনো একটা কাজ দিয়ে ফেরত আসতে চাচ্ছিলাম। আচ্ছা, আই বিলিভ আপনি বলছেন যেহেতু, বাট ওই তো ওটাও ওভাবেই মেনটেন করে আমি উপস্থাপনাও করছি না অনেক বছর, কিন্তু হয়ে গেছে ওই একই কারণে। গতানুগতিক যে কোনো শো আমি করতে চাই না, যে শোয়ে কোনো একটা ভালো কি বলবো কন্টেন্ট থাকবে বা ফ্রেশনেস থাকবে, সেরকম কিছুই করব। আর এখন যে অবস্থা হয়ে গেছে, এখন আসলে নিজ উদ্যোগে কিছু না করলে, আপনাদের মতো পডকাস্ট না করলে আসলে মনে হচ্ছে উপস্থাপনাটা হয়ে উঠবে না। আর আমার অনেক আগে, আমার মনে হয় 11, 12 বা 13 সালের দিকে ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আজ থেকে 10-11 বছর আগে। ওই ওনাকে একবার দেখেছি, আর অ্যাওয়ার্ড ফাংশনে একবার 2বার দেখেছি, তো ওটা দূর থেকে। এর বেশি তো ওনাকে আমি মানে ওভাবে আমার কখনো দেখা হয়নি বা পরিচয় হয়নি। আমার মনে আছে যে ওই 10-12 বছর আগে ওনার যে ইন্টারভিউটা আমি নিয়েছিলাম, সেটা সেই সময় হয় না যে গেস্টের বিভিন্ন কাজের ক্লিপিংস দেখানো হয়, তখন ক্লিপিংসগুলো আমি দেখছিলাম, সেখানেও আমি দেখছিলাম যে উনি খুব ভালো অভিনয় করে, মানে ওটা আমার চোখে পড়ছিল যে উনি খুব ভালো অভিনয় করে। ভালো অভিনয় কিন্তু উনি বরাবরই করে, এটা যখনই কোনো কাজ দেখা যায় ওনার টিভিতে দেখি, বা স্পর্শিয়া সে আমার খুব ক্লোজ, তো স্পর্শিয়া একটা কাজ করেছিল শাকিব খানের সাথে, সেই কাজটা আমার দেখা হয়েছিল। তো সেখানেও দেখলাম যে উনি যতক্ষণ স্ক্রিনে থাকে ডানে বামে আসলে চোখ যায় না কারো দিকে, মানে কেউ যদি স্ক্রিনে অন্য কেউ থাকে চোখ যায় না, মানে ওনার একটা অন্যরকম অরা আছে ওনার স্ক্রিন প্রেজেন্সে। তো ওটা কিন্তু বরাবরই ওনার এটা চোখে পড়ার মতো ছিল। বাট হ্যাঁ, যে এই যে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার ব্যাপারটা আমার মনে হয় শিকারি থেকে শুরু হয়েছে। উনিও কনসিয়াসলি আমার মনে হয় চেয়েছে বা চেষ্টা করেছে একটু নিজেকেও ভিন্ন আঙ্গিকে প্রেজেন্ট করার। তো অবশ্যই এটা তো চঞ্চল চৌধুরী আর তুফান, আমি বলবো যে উনার রিভিউর মতো করে না বলে আমি আমার এক্সপিরিয়েন্স বলি। হ্যাঁ, যখন আমি ওনার কথা প্রথম শুনি যে উনিও যুক্ত হয়েছে সিনেমার সঙ্গে, এবং আমাকে বলা হয়েছিল কাউকে যাতে আমি না বলি, ইটস আ বিগ সিক্রেট, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে এইটা একটা বিশাল সারপ্রাইজ। আমি শুটিংয়েরও আগে শুনতে পেয়েছিলাম এটা, মানে ওনাকে আসলে সারপ্রাইজ হিসেবেই রাখতে চেয়েছিল, পরে আজকাল সবই লিক হয়ে যায়, তো পরে খবরটা বেরিয়েছে। তো আমার কাছে খুব দারুণ লেগেছিল। আমার কাছে মানে সব মিলিয়ে কাস্টটা এত বেশি মানে কি বলবো, মানুষ কখনো কল্পনা করেনি যে চঞ্চল ভাই শাকিব খান একসঙ্গে এক সিনেমায় আসা, কারণ দুজন তাদের স্থানে একদম বাঘা। তো সেটা তো আমার জন্য খুবই মানে ভালো লাগার ছিল। এবং স্ক্রিনে তারপর ওনার কাজটা যখন দেখেছে, আমার কাছে মনে হচ্ছে উনি বেশ বুদ্ধিমান একজন অভিনেতা এবং মানুষ, যে উনি বুঝে শুনেই কাজটা করেছেন। উনি অনেক কিছু এখানে আসলে প্রুফ কনসিয়াসলি কতখানি করতে চেয়েছেন জানি না, বাট প্রুফ করে গেছেন। সেটা হচ্ছে যে এই যে
দুই নায়ক একসঙ্গে হওয়ার ব্যাপারটা আমাকে নিয়েও, যে আমি কেন দুই নায়িকার কাজ করছি বা এরকম, বা আমি আগেও আমাকে শুনতে হয়েছে। তো এই যে এই ব্যাপারটা, এই জায়গা উনি ভেঙেছে। এবং উনি উনার স্ক্রিন প্রেজেন্স যতটুকুই ছিল, উনি উনার কাজ দিয়ে বরাবর যেভাবে উতরে যান, উনি উতরে গেছেন। এবং সবাই বলে যে, সবাই বলছে যে শেষের ভাগটা, শেষের যে থার্ড হাফ, মানে 1/3 যে শেষ ভাগটা, সেটা অ্যাকচুয়ালি চঞ্চল ভাইয়ের মানে একদম উনি উড়িয়ে দিয়েছেন ওনার প্রেজেন্স দিয়ে। গাজী রাকায়েত তো ওনার সঙ্গে আমার আগেও আমিও একটা কাজ করেছিলাম। তো উনি খুব কি বলবো, ওনাকে দেখে মনে হয় যে উনি অফকোর্স গুণী শিল্পীদের আমাদের অনেক গম্ভীর মনে হয়, কিন্তু ওনারা কিন্তু বেশ মজার এবং খুব ইজি মানুষ। তো ওনার সঙ্গে আমার কোনো স্ক্রিন প্রেজেন্স নেই, বাট ওনার সঙ্গে আমার কথা হয়েছে যখনই আমরা একদিনে হয়তো আমাদের শ্যুট যখন পড়তো, কথা হয়েছে। এবং উনিও ওনার জায়গা থেকে ওনার রোল, ওনার প্রেজেন্স, সবাই যতটুক যা ছিল। মিমি চক্রবর্তী তো তাকে অসম্ভব সুন্দর লেগেছে, অসম্ভব সুন্দর সে নেচেছে এবং আমার কাছে দারুণ লেগেছে। না, সিকোয়েন্স গুনিনি, ওভাবে গুনিনি, বাট আমি শুধু একটা প্রশ্নই করেছিলাম রাফিকে, যে ক্যারেক্টার আমাকে যাতে আমার প্রেজেন্সটা ইম্প্যাক্টফুল হয়, সেই জায়গাটায় যাতে একটু সচেষ্ট থাকে। ও মাই গড, শাকিব খানের তুফান ইজ লাইক, উনার জন্যই তুফান এবং উনাকে ঘিরেই তুফান, এবং তুফান উনি আসলেই সৃষ্টি করে দিয়েছে। আমি তো এমন কলস পাই যে যারা হয়তো অ্যাকচুয়ালি ওনার ফিল্ম হয়তো আগে দেখা হয়নি ওনার, এবং আমাকে ফোন দিয়ে বলছে, আমার কাজিনের ফ্রেন্ড, যে আমি তো জানতামই না আমাদের দেশে মানে এত সুদর্শন এবং এত ভালো একজন অভিনয় করে এরকম কেউ আছে, আমাকে একটু দেখা করাই দিবা নাকি। এই যে একটা আলাদা ক্রেজ উনি তৈরি করছে আমার কাছে, জাস্ট আমি মনে হয় রাফিকে থ্যাঙ্কস জানাতে চাই যে মানে উনার মধ্যে যেই সোয়াগটা রয়েছে, ওনার মধ্যে যেই পোটেনশিয়ালটা অফকোর্স রয়েছে, এবং ওটা উনি 25 বছরও প্রমাণ করেছে, নতুন করে প্রমাণ করার কিছু নেই। কিন্তু যখন আপনি অনেক রকম কাজ করে ফেলেন না, তখন আর কত নিজেকে ভাঙবেন, আর কত নিজেকে ডিফারেন্ট। আমার তো মনে হয় তুফানের পর শাকিব খানের জন্য আরও ডিফিকাল্ট হয়ে যাওয়ার কথা, যে আর কিভাবে উনি নিজেকে প্রেজেন্ট করবে। তো এই যে আর কিভাবে প্রেজেন্ট করার ব্যাপারটা অ্যাটলিস্ট রাফি সেই চেষ্টাটা করেছে, এবং শাকিব খান তো তার মধ্যে 200% ছিল বলে সেটা দেখা গেছে। হ্যাঁ, আর আমার কাছে ওটাই ভালো লাগলো যে অনেকদিন উনি কোনো বাংলাদেশি নায়িকার সঙ্গে কাজ করেননি, সো ওটা অনেক গ্যাপের পর আমি হতে যাচ্ছি। সো আমার কাছে ওটাই খুব মানে মজা লাগে যে কোন বিষয়টা আসলে আমার জন্য বা আমাকে ঘিরে ফার্স্ট হবে, বা ফার্স্ট বলতে প্রথম, হ্যাঁ, যে এই বিষয়টা প্রথম গ্যাপ। উনি আগেও বাংলাদেশি নায়িকার সঙ্গে কাজ করেছেন, বাট একটা গ্যাপের পর আমি প্রথম। বাট সত্যি বলতে তানভীর ভাই, আমি এখন ওই যে বললাম যে আগে যতটা ভাবতাম হয়তো এখন অতটা ভাববো না। আবার এটাও সত্যি যে খুব বেশি মিডিয়কার কাজ করে ফেললে ওটাও ক্ষতির কারণ হয়ে যায়, যে তখন মানুষ আর, যেমন রাফি আমাকে সরাসরি বলেছে যে আমি যদি কোনো যেমন তেমন কাজ করতাম, আমার আগে যদি 3-4টা সেরকম থাকতো, হয়তো সে তুফানে আমাকে কাস্ট করতো না। সে আমাকে তুফানে সেজন্যই কাস্ট করেছে কারণ ওর কাছে মনে হচ্ছে আমি একটা চমক হিসেবে আসতে পারি সবার সামনে। তো প্রোজ অ্যান্ড কনস সবকিছুই আছে তানভীর ভাই, এত চিন্তা করি না, মন যেটাকে সায় দিবে ওভাবে না। অনেক আগে মানে তুফানেরও আগে কথা ছিল, তো সেটাই হয়তো হবে সামনে এরকম। কিন্তু তুফানের পর যে ঠিক খুব কাজ আসছে, বা আমি একটা অলরেডি আমার একটা সিনেমা রেডি আছে বনলতা সেন, মাসুদ হাসান উজ্জ্বলের, সেটা সামনে আসছে। বাট তুফানের পর যে মাত্র তো রিলিজ হলো, কজন মানে ওভাবে আমাদের ইন্ডাস্ট্রির দেখেছে আমার সেভাবে জানাও নেই। তো সেভাবে এখন পর্যন্ত আমার অনেক টাকা মোটেও না, না 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 ম্যাটার করে না। কেন ম্যাটার করে, বাট ওটা আমি একটু পরে ভাবি। আমার কাছে ওই যে ভালো কাজটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো কাজ হলে তাহলে হয়তো অন্যভাবে চিন্তা করব। না, আমি সত্যি কথা বলি, এই যে বিদেশে পাড়ি দেওয়া ব্যাপারটা, এগুলোর কথা যে আমাদেরকেও শুনতে হয়নি বা আমাকেও শুনতে হয়নি, তুমি এখানে বাইরে চলে যাও, এদেশে কি আছে। হ্যাঁ, বাইরে আমি ইভেন এমনও হয়েছে যে আমাকে জোর করে একজন লয়ারের সঙ্গে কথা বলি। আমার কাছে মনে হচ্ছে, ওই যে বললাম না তানভীর ভাই, আমি ওই যে ক্যামেরার সামনে থাকতে অভ্যস্ত, তো উপস্থাপনা হোক অভিনয় হোক, আমি এইটা না থাকলে আমি আমার লাইফ কল্পনা করতে পারি না। আমার জন্য খুব কঠিন। আমার হাজব্যান্ডও একটা সময় এটা চেয়েছে যে সব মিলে এখানে এত অস্থিরতা, সবভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে, হ্যাঁ আছেই, তো চলো আমরা চলে যাই। আমি বলছি যে আমি না ফ্রাস্ট্রেটেড হয়ে যাব।